নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টি সম্পর্কিত কিছু 4 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর খুব ভালোভাবে তোমরা দেখে নাও এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। দেখে নাও প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য কি ছিল? এই ব্যবস্থা ব্যর্থতার কারণ কি ছিল? প্রথমে আমরা দেখে নেব মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য। ইংল্যান্ডের অর্থনৈতিক ক্ষমতার মূল উৎস ছিল শিল্প ও বৈদেশিক বাণিজ্য। নেপোলিয়ন ইংল্যান্ডের আমদানি রপ্তানি বন্ধ করে এখানকার শিল্প ও বাণিজ্যকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই মহাদেশীয় ব্যবস্থার ফলে ইংল্যান্ড ইউরোপে তার বাজার হারালে ফ্রান্স তা দখল করবে, অর্থাৎ ফ্রান্সকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করাই ছিল এই ব্যবস্থার উদ্দেশ্য। এবার দেখে নাও মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হওয়ার কারণ। এই ব্যবস্থা চালু রাখার জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী নৌবাহিনীর, যা ফ্রান্সে ছিল না। সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডে উৎপন্ন দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল। অবরোধ প্রথা চালু হওয়ায় ফ্রান্সের পক্ষে সমগ্র ইউরোপের চাহিদা মেটানো সম্ভব ছিল না। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ফ্রান্স তথা ইউরোপের মানুষ নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ডের দ্রব্যাদির চোরাচালান শুরু হয়। এটি রোধ করার ক্ষমতা নেপোলিয়নের ছিল না। 2. মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনে কতটা দায়ী ছিল? দেখে নাও উত্তরটা। নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। মহাদেশীয় ব্যবস্থাকে বল প্রয়োগ দ্বারা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তাকে পতনের দিকে এগিয়ে দেয়। মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলাফল ফ্রান্সের অর্থনীতির যথেষ্ট ক্ষতি করে। দ্রব্যমূল্য বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। ফলে ফ্রান্সের মানুষ নেপোলিয়নের ওপর আস্থা হারিয়ে ফেলে। নেপোলিয়ন জোর করে এই ব্যবস্থা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূলের অনেকটা অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন স্পেনের উপর দিয়ে সেনা পাঠিয়ে সেখানে এই ব্যবস্থা কার্যকর করেন। এরপর স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান। এর ফলে স্পেন ও পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে পরাজয় নেপোলিয়নকে পতনের দিকে এগিয়ে দেয়। তাই এটাই বলা যায় নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এরপর 3 নম্বর প্রশ্ন, এখানে একটি টিকা দেওয়া হয়েছে কোড নেপোলিয়ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে এটা তোমরা দেখবে। নেপোলিয়নের সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হল কোড নেপোলিয়ন বা আইন বিধি প্রবর্তন। 2287টি বিধি নিয়ে গঠিত এই আইন 3 ভাগে বিভক্ত ছিল: দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। এই আইন অনুসারে আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত হয়। বিচার ক্ষেত্রে জুরি ব্যবস্থার প্রবর্তন করা হয়। এভাবেই কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। এই আইন কেবল ফ্রান্সেই নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে স্বীকৃতি পেয়েছিল। 4. নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? প্রথম কনসাল হিসেবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে নেপোলিয়ন বিপ্লবের 2টি আদর্শ, সাম্য ও মৈত্রীকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। নেপোলিয়ন নিজে ছিলেন সাম্যের প্রতীক। অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও জনগণের ভোট দ্বারা ফ্রান্সের সম্রাট পদে আসীন হন। বিপ্লবের সাম্যবাদী আদর্শই জনগণ দ্বারা তার উত্থানকে সম্ভব করেছিল। নেপোলিয়ন ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির মধ্যে সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন। এর ফলে ফ্রান্সে আইনের চোখে সমতার নীতি প্রতিষ্ঠা হয়। ফ্রান্সের পাশাপাশি ইতালি, জার্মানি সহ ইউরোপের অন্যান্য রাষ্ট্রেও নেপোলিয়ন বিপ্লবের আদর্শের প্রসার ঘটান। ফলে ওইসব দেশে
সামন্ত প্রথার অবসান ঘটে, আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা হয়। অতএব নেপোলিয়ন তার শাসনকালে আইনের সাম্য, সামন্ততান্ত্রিক শোষণের অবসান, আইনবিধির প্রণয়ন ইত্যাদির মাধ্যমে নিজেকে বিপ্লবের ধারক ও বাহক রূপে প্রতিষ্ঠা করেন। এইসব কারণে তিনি ছিলেন প্রকৃতই বিপ্লবের সন্তান। 5 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? নেপোলিয়ন বিপ্লবের 3টি আদর্শের মধ্যে সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করলেও স্বাধীনতার আদর্শ সহ বিভিন্ন বৈপ্লবিক ভাবধারাকে ধ্বংস করেন। ফরাসি বিপ্লবের দ্বারা রাজতন্ত্রের অবসান ঘটলেও 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে ফ্রান্সে পুনরায় বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। রাজতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্যে দিয়ে তিনি বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন। নেপোলিয়ন রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ সীমাবদ্ধ করে দেন। এছাড়া তিনি প্রাদেশিক আইনসভাগুলির ক্ষমতা, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা খর্ব করেন। এইসব ছিল বিপ্লবের স্বাধীনতার আদর্শের পরিপন্থী। নেপোলিয়নের শিক্ষানীতির আসল উদ্দেশ্য ছিল শিক্ষিত সমাজকে সম্রাট ও রাষ্ট্রের অনুগত শ্রেণীতে পরিণত করা। তিনি জ্যাকোবিনদের সার্বজনীন প্রাথমিক শিক্ষানীতি বাতিল করে বিপ্লবের আদর্শকে ধ্বংস করেন। এই সকল কারণেই নেপোলিয়ন ছিলেন বিপ্লবের ধ্বংসকারী। 6. জার্মানির ঐক্য স্থাপনে নেপোলিয়নের ভূমিকা কী ছিল? নেপোলিয়নের সুদক্ষ নেতৃত্ব ও কূটনীতির ফলে ইউরোপের যেসব অঞ্চল পুনর্গঠিত হয়েছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জার্মানি। নেপোলিয়ন অস্ট্রিয়া ও প্রাশিয়াকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে 1795 খ্রিস্টাব্দে ব্যাসালের সন্ধি, 1797 খ্রিস্টাব্দে কেম্পো ফর্মিয়ার সন্ধি এবং 1801 খ্রিস্টাব্দে লুনিভিলের সন্ধি দ্বারা জার্মানির বিশাল অংশে ফ্রান্সের আধিপত্য স্থাপন করেন। নেপোলিয়ন জার্মানি জয় করে 300টি রাজ্যে বিভক্ত জার্মানিকে 39টি রাজ্যে পরিণত করেন। এরপর তিনি জার্মানির ব্যাভারিয়া, স্যাক্সনি, উইটেনবার্গ সহ বেশ কিছু রাজ্য নিয়ে গঠন করেন কনফেডারেশন অব দ্য রাইন। এর ফলে জার্মানি অস্ট্রিয়ার প্রভাবমুক্ত হয়। নেপোলিয়ন জার্মানি থেকে প্রাশিয়ার প্রভাব দূর করার জন্য পোল্যান্ডের কিছু অংশ এবং পশ্চিম প্রাশিয়া নিয়ে যথাক্রমে কিংডম অফ ওয়েস্টফেলিয়া এবং গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স নামে 2টি রাজ্য গঠন করেন। এছাড়াও নেপোলিয়ন জার্মানিতে রাস্তাঘাট নির্মাণ, কলকারখানা স্থাপন সহ বহু সংস্কার কাজ করে জার্মানিকে পুনর্গঠিত করেছিলেন। এরপর 7 নম্বর প্রশ্ন দেখে নাও। টিলজিটের সন্ধির শর্ত ও গুরুত্ব লেখো। 1807 খ্রিস্টাব্দে ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়নের কাছে পরাজিত হয়ে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ফ্রান্সের সঙ্গে টিলজিটের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। শর্তাবলী: নেপোলিয়ন ইউরোপে যে সকল রাজনৈতিক সংগঠন স্থাপন করেন রাশিয়ার জার তা মেনে নেন। ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপিত হয়। যে কোনো পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নীতি স্বীকৃত হয়। ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের দ্বন্দ্বে জার মধ্যস্থতায় রাজি হয়। গুরুত্ব: এই সন্ধির ফলে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট ভেঙে যায়। নেপোলিয়নের গৌরব ও মর্যাদা বৃদ্ধি পায়। এই সন্ধি স্বাক্ষরের ফলে প্রায় সমগ্র ইউরোপ নেপোলিয়নের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। তাহলে তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 নম্বর মানের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তর সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।